স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর উদ্বেগ উৎকণ্ঠা আপাত দৃষ্টিতে দূর হয়েছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু এ ব্যাপারে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী এবং এনসিপি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দল দুটি। তাহলে নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো কিনা, ঐক্য এবং সমঝোতার প্রক্রিয়া কিভাবে এগোবে, এই নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ এবং সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। শুরুতে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছেই আসি। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপির সাথে তাদের দূরত্ব কমেছে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পর। তার মানে দূরত্ব একটা তৈরি হয়েছিল, যেহেতু সরকারের তরফ থেকে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা দাবি করেছেন। তাহলে নির্বাচনে ফেব্রুয়ারিতে যে, কিন্তু তারপরে কিন্তু সুস্পষ্ট ঘোষণা আসেনি যে সরকারের তরফ থেকে। সরকার বলেছে যে হ্যাঁ, বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের কাছে যে দাবি জানিয়েছে রোজার আগে, সে ব্যাপারে হতে পারে, কিন্তু সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তাহলে সরকারের কাছ তরফ থেকে যে দাবি করা হচ্ছে বিএনপির সাথে দূরত্ব কমেছে, এই দাবির সত্যতা কতটুকু বলে আপনার মনে হয়? এখন সমস্যা হচ্ছে কি, একটা দেশে মিডিয়ার রোল হওয়া উচিত কনস্ট্রাকটিভ, গঠনমূলক, এবং এই গঠনমূলক ভূমিকাটা হচ্ছে সেই দেশে বা সেই জাতির মধ্যে যে ঐক্যের যে পরিবেশ, সমঝোতার যে পরিবেশ, সহমর্মিতার যে পরিবেশ, সেটাকে অব্যাহত রাখতে প্রয়াস চালানো। তা আমি দেখছি, আমাকে ক্ষমা করবেন, আপনি মিডিয়ার মানুষ, আমাদের মিডিয়া কিছু কিছু প্রশ্ন খুঁচিয়ে উত্থাপন করে, ফলে যেই দূরত্বের কথা আপনি বললেন বা যে অনৈক্যের কথা আপনি বললেন, সেটা আবার সেটা আবার চাঙ্গা হয়ে ওঠে। তো এইটা তো আমাদের কাম্য না। দেশে একটা সমস্যা হয়েছিল, সেই জন্য কার দায়িত্ব কতটুকু সে আলোচনা আমি যাচ্ছি না। সরকারের জন্য কতটুকু দায়ী সেটা বলছি না, বিএনপি এটার জন্য কতটুকু দায়ী সেটাতেও যাচ্ছি না। তবে একটা জিনিস স্পষ্ট, এই উভয়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং কখনো কখনো মনে হয়েছিল এই দূরত্বটা অনতিক্রম্য, এটাকে অতিক্রম করা যাবে না। এবং স্বভাবতই একজন সচেতন নাগরিক হিসেবে আমি এবং আমার সঙ্গে বহু মানুষ উদ্বিগ্ন হয়েছে, শঙ্কিত হয়েছে। কারণ আমরা এখন দেশ যে পরিস্থিতিতে আছে, সেখানে আমরা একটা শান্তি এবং স্থিতিশীলতার পরিবেশ দেখতে চাই, সংঘাতের পরিবেশ নয়। এবং সংঘাতের মধ্য দিয়ে খুব বড় কিছু অর্জনের সুযোগও নেই। তো এই পরিস্থিতিতে যখন শেষ পর্যন্ত লন্ডনে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে যে একটা মিটিং হলো, বৈঠক হলো, এবং এই বৈঠকটা বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে এটা একটা টার্নিং পয়েন্ট আমাদের রাজনীতির জন্য। এবং আমি খবরের কাগজগুলোতেও দেখছি যে বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য যে কর্মসূচিগুলো নিচ্ছিল, রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের কর্মসূচি, সেগুলো তারা কিছুটা হলেও আপাতত তারা কিছুটা হালকা করে নিয়ে আসবে বা একেবারে হয়তো প্রত্যাহার করে নেবে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে আপনি যেভাবে বললেন যে এই যে একটা দাবি ছিল বিএনপির, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনটা হবে এপ্রিলে প্রথম 2 সপ্তাহের যে কোনো একটা দিনে। তো এইখানে একটা বেশ সময় নিয়ে একটা বিতর্ক ছিল। তো আমাদের যে বর্তমান যে রাজনৈতিক সেটআপ, এই সেটআপে কিন্তু সরকারের সঙ্গে, সরকারের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই আমরা জানি
বিশেষ করে সংস্কারের আলাপের জন্য তারা মিলিত হন। কাজেই তাদের মধ্যে একেবারে মানে কথাবার্তার সম্পর্ক নাই, এই ধরনের কোনো ব্যাপার ছিল না। তারপরেও দূরত্বগুলো সৃষ্টি হয়েছে। এবং আমি পার্সোনালি মনে করি এই 4 মাস 6 মাসের যে ব্যবধান, এটা একটা বিশাল কিছু না। এটা নিয়ে এত বেশি উত্তাপ সৃষ্টি করার প্রয়োজন ছিল কি না সেটা আমার প্রশ্ন। এইখানে শুধু একটাই, সেটা হচ্ছে যৌক্তিক, সেটা হচ্ছে যে এপ্রিল মাসটা যেটা নির্বাচনের জন্য বলা হয়েছিল, সেটা নির্বাচনের জন্য আমাদের মতো দেশের কনটেক্সটে খুব ভালো সময় না। একটা কারণ হচ্ছে যে এর আগেই রমজান, এবং রমজানের উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষে পলিটিক্যাল ক্যাম্পেইন, ভোটের ক্যাম্পেইন করা খুব কষ্টকর এবং কঠিন হবে, ব্যয় সাপেক্ষ হবে। হ্যাঁ, তারা একমাত্র আপনার কি বলে ইফতার মাহফিল করে এই সংযোগটা করতে পারবেন, সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়টা আবহাওয়া খুব ভালো থাকে না, খুব গরম থাকে, এবং এটা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে যাওয়া আসা ইত্যাদিতে একটু ঝামেলা সৃষ্টি হয়। তারপরে ছেলে মেয়েদের পরীক্ষা, এই সব মিলিয়ে এই সময়টা নিয়ে যে কোনো স্বাভাবিক সময়ে মানুষ কিন্তু প্রশ্ন করত। এবং অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে যে বেশিরভাগ নির্বাচন এই ডিসেম্বর মাসেই হয়। হ্যাঁ, এবং যে বিখ্যাত নির্বাচন যাকে কেন্দ্র করে বাংলাদেশ সৃষ্টি হলো 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু ডিসেম্বর মাসেই হয়েছিল। ডিসেম্বর মাসটা সবচেয়ে নির্বাচনের জন্য সবচেয়ে উত্তম সময়। যাই হোক, এখন একটা সমঝোতা হয়েছে। সমঝোতাটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হতে পারে। তা আমি মনে করব এই কথাটা যখন এসছে, নিঃসন্দেহে এটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট, ভদ্রলোকদের মধ্যে একটা সমঝোতা। সেখানে এর ব্যত্যয়ধর্মী কোনো কিছু ঘটবে সেই শঙ্কা আমি মনে পোষণ করি না। ধন্যবাদ স্যার। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার বলছিলেন যে তার মনে তেমন শঙ্কা নেই, কিন্তু এই বৈঠককে কেন্দ্র করে জামাত এবং এনসিপি যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে কি আপনার মনে হচ্ছে যে এই বৈঠক আশার আলো যতটা দেখাচ্ছে নাকি বিভক্তি আরও স্পষ্ট করলো? না, এখন পর্যন্ত জেন্টলম্যানস এগ্রিমেন্ট বা জেন্টলম্যানের কথা তো আছেই। তা এখন পর্যন্ত আমাদের কাছে টাইমলাইনে কিন্তু আরেকটা যুক্ত হয়েছে। ডিসেম্বর এপ্রিলের মাঝে আবার একটা এপ্রিল একটা ছিল, এখন ফেব্রুয়ারি প্রথমার্ধ যুক্ত হলো। তো এখন এই যুক্ত হওয়ার মধ্যে অনেক বার্ডস অ্যান্ড ইফস আছে, যে কি হলে বিচার সংস্কারের একটা পর্যায়ে গেলে কিছু কিছু জিনিসের শর্ত আছে। ওই স্টেটমেন্টটা যদি আমরা দেখি, স্টেটমেন্টটার ওয়েল ক্রাফটেডও বলতে পারেন যারা লিখেছেন। তো সুতরাং ওই স্টেটমেন্টের ফলে যে ফেব্রুয়ারি মাসটায় নির্বাচন হয়ে যাবে এরকম নিশ্চিত হওয়ারটা খুব জটিল, খুব কঠিন হবে নিশ্চিত হওয়াটা। আরও অনেক আলোচনা হবে, কেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আছে 17 তারিখ থেকে, সেখানে সেখানে আলোচনা হবে। সব আলোচনা নিয়েই তারপরে আমরা নির্বাচনের ব্যাপারে একটা ধারণা পাবো। যদিও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তো তার মানে পুলিশকে মোটামুটি আমরা কাজে লাগাতে পারবো এরকম একটা পর্যায়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ আগেই বলা হয়েছিল যে আমাদের এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের নির্বাচন করা সম্ভব কিনা সেটাও ভেবে দেখতে হবে। নির্বাচন কমিশন কিন্তু তাদের প্রস্তুতি আছে এবং প্রস্তুত থাকেনি তারা, কেন আমাদের নির্বাচন কমিশন, আমাদের যে গভর্নমেন্ট মেশিনারি যারা নির্বাচন করেন, সিভিল সার্ভিস, আপনার উপজেলা প্রশাসন, তৃণমূল প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, ইভেন সেনাবাহিনী, বিজেপি, তাদেরকে যদি সরকার চায়, সরকার ইচ্ছা করলে 90 দিনের মধ্যে তারা নির্বাচন করতে পারেন। এবং 90 দিনের মধ্যে ভালো নির্বাচন করা সম্ভব অনেক কিছু পরিবর্তন না করে, অনেক সংস্কারের দরকার হয় না। আপনি যদি চিন্তা করেন জেনারেল এরশাদের 8 বছরের স্বৈরশাসন, যেটাকে আমরা স্বৈরশাসন বলি, অনেকে এখন এটা নিয়েও কথা বলতে চেষ্টা করেন। তো সেই সময়ে জেনারেল এরশাদ সাহেব শুধুমাত্র ম্যাজিস্ট্রেট পদে 1600-র বেশি লোক নিয়োগ করেছিলেন, এবং যারা প্রত্যেকেই নির্বাচনের সময় মাঠে থাকার কথা। 91 সালে শাহাবুদ্দিন সাহেব যখন আসলেন, উনি কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেশন, ওই পুলিশ এবং ওই জুডিশিয়ারিকে নিয়েই নির্বাচনটা করলেন, অল্প কিছু পরিবর্তন করেছিলেন, এবং 90 দিনের মধ্যে একটা ভালো নির্বাচন করা সম্ভব হয়েছিল।
আমাদের যদি মনে থাকে যে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, যে প্রশাসন, যে পুলিশ, যে জুডিশিয়ারির সাথে কাজ করে এবং যে ধরনের লোকদের সাথে, ঠিক 3 মাসের মাথায়, 3 মাসের মধ্যে আপনার 12ই জুন একটা নির্বাচন হয়ে গেছিলো। খুব বেশি বড় পরিবর্তন করতে হয়নি। লতিফুর রহমান সাহেব যখন আসলেন তখন সন্ধ্যার মধ্যে 12 জন সচিব বদলি করলেন, কিছু ডেপুটি কমিশনার, কিছু এসপি এবং কিছু উপজেলা নির্বাহী অফিসার, কিছু ওসি বদল করলেন এবং একটা নির্বাচন হলো। এবং এই 3টে নির্বাচনের ফলাফল মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এটা যে একেবারে 100% একেবারে ইমাকুলেট হয়েছিল এবং কোনো অসুবিধা ছিল না এরকম না, বাট ধরেন থ্রেশহোল্ড 90%, 95% মানুষ এটা মনে করেছে এটা ভালো নির্বাচন হয়েছে। সেই কারণে আমার মনে হয় যে আপনি যদি নির্বাচন করতে চান, ভালো নির্বাচন করতে চান, এই সরকারও যদি করতে চায়, 3 মাস সময় তাদের জন্যই এনাফ, তারা করতে পারেন। তো এই 3 মাসের মধ্যে হলে আগামী অক্টোবরের মধ্যেও নির্বাচন হতে পারে, টাইম ফ্রেমের মধ্যে, ডিসেম্বরও হতে পারে। অক্টোবর নিয়ে কেউ কথা বলে না, মানে আমি জাস্ট বললাম যে আমি 3 মাসের মধ্যে হতে পারে। এখন আপনি যদি সরকার, আমাদের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে হাইকোর্টে, বাতিল হওয়ার পরে কিন্তু ত্রয়োদশ সংশোধনী এখন মাঠে চলে এসছে, যদিও এটার বিরুদ্ধে একটা আপিল করেছে সরকার। তো সেটা নিয়ে আপনার আলোচনা হতে পারে যে আপনি আপিল করলেন কেন। কারণ বাংলাদেশের যে আন্দোলন, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী শাসন কায়েম হলো এদেশে, সেটার মূল কারণ, মানে অনেক কারণ আছে, 101টা কারণ থাকতে পারে, মূল কারণটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। তো সেটা যখন হাইকোর্টে একটা রায় হলো, সেই রায়ের বিরুদ্ধে আপিল করা মানে হচ্ছে যে আপনি টাইম বাই করছেন। আপনি যদি সেই আপিলের ভিত্তিতে একটা গেজেট নোটিফিকেশন করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করতে হতে পারে, করা যাবে, এবং তখন আপনি কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারবেন। সো নির্বাচনের এই সময়টা নিয়ে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টা জিনিসের মধ্যে যে এই একটা ত্রিকোণমিতির মতো হয়ে গেছে, এই কোণা একটা, এই কোণা একটা, এই কোণা একটা, এবং মেলানো যাচ্ছে না এদেরকে। কেউ কেউ সিরিয়ালটা বলেন বিচার সংস্কার নির্বাচন, কেউ সিরিয়াল বলেন নির্বাচন সংস্কার বিচার, কেউ কেউ আবার বলেন যে এটা একসাথেও চলতে পারে। আমি মনে করি যে নাগরিক হিসেবে সব কিছু একসাথেই চলতে পারে, বাট নির্বাচন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার গঠিত হলে আমাদের যে অনেক সমস্যা আমরা দেখছি, নানান সমস্যা, সবগুলোর বিস্তারিত আলোচনা করার দরকার নেই, সেই সমস্যা থেকে উত্তরণ করার একটা সুযোগ সৃষ্টি হবে। কেউ কেউ বলেন যে আবার নির্বাচন করে কি আমরা ফেসিবাদে প্রত্যাবর্তন করবো কিনা, কেন আমরা এদেরকে দেখেছি 54 বছর। হ্যাঁ, আমরা দেখেছি, এবং এই 54 বছর বলেন আর তার আগের বলেন, 71 সালেও কেউ কেউ খুনির তকমা পেয়েছেন, হ্যাঁ, হত্যাকারী, গণহত্যাকারীর তকমা পেয়েছেন। এরপরে যত সরকার ছিল সবাই খুনি, গণহত্যাকারী, দুর্নীতিবাদ, এসব তকমা নিয়ে কিন্তু তারা গিয়েছেন। সুতরাং মনে করতে পারেন যে যারা আগে ক্ষমতায় ছিল তারা যদি চলে আসে আবার, যদি কোনো নতুন রাজনৈতিক শক্তির উত্থান না ঘটে, তো কেউ কেউ এরকম আর্গুমেন্ট দিতে পারে যে তাহলে তো আবার আমরা কি ফিরে যাচ্ছি কিনা। বাট আমি এই আর্গুমেন্টটা বাই করি না এই জন্য যে আমি মনে করি যে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একমাত্র পথ হচ্ছে একটা গণতন্ত্র, এবং গণতন্ত্রের একমাত্র পথ হচ্ছে একটা ভালো নির্বাচন করা, এবং সেই ভালো নির্বাচনগুলো করতে হবে। আমরা ভালো নির্বাচন করি নাই। আমরা যেমন 91, 96, 2001-এর পরেও যদি ধারাটা অব্যাহত রাখতাম, তাহলে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদের পুনরুত্থান নাও হতে পারতো। সুতরাং আমরা ভবিষ্যতে হয়তো আরও 5-7টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আমরা করতে পারি, এবং রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করতে পারে নিজেদের, এবং আমরা যদি আমাদের জাতীয় প্রয়োজনে যেসব সংস্কার করা দরকার সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা যে স্বপ্ন আমরা দেখেছি, বা যে স্বপ্ন বাংলাদেশের মানুষ 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেখেছিল, 90 গণ অভ্যুত্থানে দেখেছিল, 24-এর অভ্যুত্থানে দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে আমাদের গ্যাপটা কোথায়। জামাতে ইসলামী, এনসিপির বক্তব্য তো আমি খেয়াল করেছি, ওটাও একটা জায়গা যে আপনি যদি 100 বছর, 200 বছরের ইতিহাসও পর্যালোচনা করেন, তো এরকম মানে রাষ্ট্রের একজন কর্ণধার, প্রধান কর্ণধার এখন যেহেতু প্রধান উপদেষ্টা, এবং একটি দলের প্রধান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের মধ্যে বৈঠক, এবং বৈঠকের পরে একটা যৌথ ঘোষণা আমরা দেখিনি আগে। এটা একটা নতুন জিনিস, এবং অবশ্যই দেশের বাইরে, মানে দেশের বাইরে তো বটেই, দেশের বাইরে হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই, যেহেতু উনি দেশের বাইরে আছেন। এই বৈঠকটা না হলে তো আমরা আলোচনা করার কিছুই পেতাম না। পুরা লন্ডন সফরটাই, আর কিছু আলোচনা তো নাই। এখন আপনারা তো মিডিয়াও তো কিছু আলোচনার জন্য পেতো না, যে ওই সার্টিফিকেট, চার্লসের সেই জায়গাটা, স্টারমারের সাথে দেখা না হওয়া, সব কিছুর পরে এই বৈঠকের কারণে কিন্তু আমরা আলোচনা করছি, এবং এই বৈঠকে যে খরচ টরচ হয়েছে, ব্যয় হয়েছে, সেটা একটা জাস্টিফাই করা যাচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে হয়তো যে
একটু যে সমস্যা ছিল অথবা একটু দূরত্ব সেটা বোধহয় ঠিক হওয়ার পথে আছে। জামাতে ইসলাম যেটা বলেছে ঠিক আছে, আমরা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই তো ফেব্রুয়ারি নিয়ে কথা হবে। জামাতে ইসলাম যেটা বলে এবং মুখে যেটা বলে পরে যেটা বলে তার মধ্যে তফাৎ দেখি আমি। আচ্ছা, এই যে রমজানের আগে নির্বাচন, এটা কিন্তু জামাতের প্রপোজাল। সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, আমরা পরবর্তীতে প্রশ্ন করব, সেই আলোচনা আমরা আসবো যে জামাত কেন বিরোধিতা করছে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম লন্ডন বৈঠকের ফলাফল নিয়ে। আবারও লন্ডন বৈঠকের প্রসঙ্গই আসছি ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে আপনার কাছে এই বিষয়টাই আপনি খেয়াল করেছেন কিনা যে বিএনপি কিন্তু একসময় দাবি করেছিল 3 উপদেষ্টার পদত্যাগের, কিন্তু বিএনপির সাথে বৈঠকে বিশেষ করে ঢাকাতে এবং লন্ডনে আমরা দেখলাম যে যাদের পদত্যাগ দাবি করেছে বিএনপি, তাদের সাথে নিয়েই বৈঠকে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি বার্তা দেয়, আপনার কি মনে হয়? এটা যে কোনো ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্বে যখন থাকে তখন তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে সাধারণত তারা পারতে ছুঁড়ে ফেলতে চান না, এবং ওই ছুঁড়ে ফেলা বা তাদেরকে একটু পরিহার করা বা তাদেরকে একটু অ্যাভয়েড করে চলা, এটা দুর্বলতার বহিঃপ্রকাশ। এ রুলার ক্যানট শো উইকনেস, ক্যানট ডেমনস্ট্রেট উইকনেস। এবং সেই দিক থেকে ডেফিনেটলি আমি বলবো প্রফেসর ইউনূস যেই প্রক্রিয়ায় গেছেন সেই প্রক্রিয়াটা অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু সেটা অসম্ভব কিছু না, খুবই সম্ভব একটা ব্যাপার। আর সঙ্গে সঙ্গে বিএনপিও তার অবস্থান পুনর্মূল্যায়ন করার একটা অবকাশ পেয়েছে অল্প সময়ের মধ্যে হলেও, এবং তারা যদি আশপাশের বাতাসে কি ধরনের গুঞ্জরণ হচ্ছে সেগুলোর দিকে তাকিয়ে থাকে বা শুনে থাকে, কান পেতে থাকে, তাহলে তারাও নিশ্চয়ই উপলব্ধি করছে তারা খুব বেশি দাবি করে ফেলেছিল, যেটা ঠিক মানে এই মুহূর্তের বাংলাদেশের মানুষ খুব যে পছন্দ করেছে তা না। ভালো কথা সেটা হচ্ছে যে দেরিতে হলেও, বা দেরিতে বলবো না, সময় মতোই বিএনপি তার অবস্থানটা পরিবর্তন করেছে। এবং একটা রাজনৈতিক দল যখন এইভাবে অবস্থান পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করতে শেখে, যেটাকে ফ্লেক্সিবিলিটি আমরা বলি, সেই ফ্লেক্সিবিলিটি যখন সে অর্জন করে তখন সেই দল গণতন্ত্রের জন্য সহায়ক হয়। এবং বিএনপি আপনি যেটা বললেন যে যাদের পদত্যাগ চেয়েছিল তাদের একজনের সঙ্গে বসেই কিন্তু কথা বলেছে, একসঙ্গে বসেই কিন্তু যৌথ সংবাদ সম্মেলন করেছে, আমরা তো নামটা উচ্চারণ নাই করলাম। তো সেইখানে আমি বলবো যে বিএনপির দিক থেকে এই যে নমনীয়তা, এইটা একদিক থেকে শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্য এর প্রকাশ, এবং অন্য দিক থেকে হয়তো এটা তাদের রাজনৈতিক অ্যাসেসমেন্টে একটা পুনর্মূল্যায়ন, যে পুনর্মূল্যায়নের কারণে তাদের চোখে এই জিনিসগুলো খুব যেটা বলে গুরুত্বপূর্ণ ছিল না, খুব প্রাধান্য পায়নি এই ব্যাপারগুলো, এবং তারা যেটাকে প্রাধান্য দেয়নি সেটার জন্য তারা নিঃসন্দেহে প্রশংসা পেতে পারে, এবং সেই প্রশংসা তারা পাচ্ছে। এবং আমি মনে করি যে এই বৈঠকের পর বিএনপির গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এই বৈঠকের আগে ছিল এর চাইতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং মানুষজন এটা পছন্দ করছে। এমনকি রাজনৈতিক দলও, যে জামাত ইসলামের কথা আলোচনা হচ্ছিল, জামাত ইসলাম প্রথম কিন্তু এটা ওয়েলকাম করেছে। এবং এর আগে আপনারা যেটা বললেন, জামাত ইসলাম তো রোজার আগেই ইলেকশন চেয়েছিল, সেই দিক থেকে তাদের চাওয়ার দিক থেকে তো এটা ভিন্নতর কোনো সিদ্ধান্ত হয় না। এখনো সিদ্ধান্ত হয়েছে এটা বলা যাবে না, কিন্তু সিদ্ধান্তের কাছাকাছি একটা ব্যাপার হয়েছে। তো সেইখানে কেন তারা আপত্তি করছে ঠিক বুঝে ওঠা সহজ নয়, বেশ কঠিন। তবে জামাতে ইসলাম এখন যে রাজনীতির বিন্যাস, দেশে দলীয় রাজনীতির যে বিন্যাস, সেই বিন্যাসের জামাতে ইসলাম নিঃসন্দেহে একটা শক্তিশালী দল, সংগঠিত দল, তাদের কথাকেও নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে, কিন্তু তাদেরকেও ভাবতে হবে যে তাদেরকেও আরও একটু চিন্তাশীল এবং দায়িত্বশীল হতে হবে। ধন্যবাদ। এটাই হলো।
হ্যাঁ, আমরা পয়েন্টটা বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। জামাত ইসলামের কথা স্যার বলছিলেন যে আবুল আলম শহীদ খান, আপনার সাথেও কথা শেষ হচ্ছিল জামাতের ওই ইস্যু নিয়ে, যে জামাত যেটা চেয়েছে আলটিমেটলি তো সেখানেই এখন আলোচনা স্থির হয়েছে, সুস্পষ্ট ঘোষণা না আসলেও। তাহলে কি মর্যাদার লড়াই, মানে বিএনপির সাথে জামাত যেভাবে বলছে, তাতে কি মনে হচ্ছে যে এখানে দুই দলের মর্যাদার লড়াই তৈরি হয়েছে, যে কারণে এই বৈঠককে শুরুতে সাধুবাদ জানালেও পরে সাধুবাদ জানাতে পারছে না? হতে পারে তারা মনে করছে যে এরকম একটা যৌথ ঘোষণার কারণে তাদেরকে একটা সাইড লাইনে রাখা হলো কিনা, এটা পলিটিক্যাল পার্টি তো মনে করতেই পারে। বাট জামাতের ব্যাপারে আমি সবসময় একটা কনফিউশনে থাকি, মানে যাদেরকে যা দেখছি তারা কিন্তু ওই যে রোজার আগে নির্বাচন, ওখান থেকে তারা কিন্তু সরে গিয়েছিল। পরে তারা আবার ওই যে সংস্কার বিচার না করে নির্বাচন করা যাবে না, তাদের স্টেটমেন্টে তাদের তো আপনার আমিরে নায়েবে আমির আছে, তারপরে ভারপ্রাপ্ত আমির আছে, আবার অনেকে আছেন, মানে বিভিন্ন লোকের কথাবার্তা যখন শুনি, মানে বিভিন্ন নেতাদের, তখন তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো এই পর্যায়ে জামাত যেটা চেয়েছিল ওরকমই যদি সিদ্ধান্ত হতে যায়, তাহলে জামাত প্রথমে স্বাগত জানিয়ে একদিন পরে আবার ওই বিবৃতিটা তারা ইস্যু করেছে। সেখানে তারা বলেছে যে এটা গণতান্ত্রিক সংস্কৃতি, মানে তার নিরপেক্ষতা নিয়ে প্রস্তুত রয়েছে জামাত। এনসিপিও তাই। এদের প্রথম থেকেই তারা যে নির্বাচন, সংস্কার, বিচার, এই যে তিনটা জিনিসের মধ্যে যে এক ধরনের কথাবার্তা, আলোচনা, এবং কোনটাকে আগে নিয়ে আসবে, কোনটা প্রায়োরিটি দিবে, যেমন বিচার শেষ না হলে কোনো নির্বাচন হবে না, তো সেটা তো অসম্ভব একটা চিন্তা, অসম্ভব একটা ভ্রান্তিবিলাসের কথা বলতে পারেন যে এরকম বিচার শেষ করা সম্ভব না, যে কোনো হত্যাকাণ্ডের বিচার বা হত্যার বিচার। আপনি শুধু আজহার আলী সাহেবেরটা চিন্তা করেন না, 2012 সালে উনি গ্রেপ্তার হলেন, তারপরে তাকে তদন্ত করা হলো, তার নামে অভিযোগ আনা হলো, এবং 2025 সালে উনি হাইকোর্ট থেকে তার রায়টা মুক্ত হলেন। তার বিচারেই 13 বছর চলে গেছে মুক্ত হওয়া পর্যন্ত। তো এরকম বিচার আমরা দেখেছি যে এরকম 15-20 বছর লাগে বিচারে। সুতরাং একেবারে বিচার না হলে কোনো নির্বাচন না, যারা বলেন তারা একটি ভ্রান্তি বিলাসে ছিলেন, এবং তারা এই কথাটা আরও বিবেচনা করতে হবে তাদেরকে। তেমনি সংস্কার বিষয়টাও কিন্তু এখন আলোচনা করতে করতে একদম ক্লিশে পর্যায়ে চলে যাচ্ছে। সংস্কার, ওই কিছু সংস্কার এখন বিএনপি তো বলছে এখন পর্যন্ত টের পেলাম না। এখন তারপরে বেশি কিছু সংস্কার, ওটাও টের পেলাম না। মানে এই যে আপনি যখন কোনো আলাপ আলোচনা হয়, ডেফিনেটিভ কিছু কিন্তু আমরা এখনো পাইনি, ডেফিনেটিভ কিছু নাই। সুতরাং এই যে 17-19-এর মিটিংয়ের পরে কতটা ঐক্যমত্য, হ্যাঁ স্প্রেডশিট দেওয়া হয়েছিল, ওই পরীক্ষায় সবাই অংশগ্রহণ করেছেন, সব ঠিক আছে। তো এখানে কেউ কেউ অনেক মতামত দিয়েছেন। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে একটা মতামত, বহুত্ববাদ। আই ওয়াজ অ্যামেজড যে বহুত্ববাদ একটা খুব ভালো জিনিস, কারণ আমরা যে সিকুলারিজমের ব্যাপারে নানান কথা, ধর্ম নিয়ে নানান কথা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম বিরোধিতা কিনা নানান কথা, সেখানে বহুত্ববাদ তো অনেক বড় একটা ইঙ্গিত এবং অনেক বড় একটা জিনিস ছিল। এনসিপির মতো দল যারা এটা নিয়ে আন্দোলন করলো সবাইকে সাথে নিয়ে, তারাও কিন্তু বহুত্ববাদে ক্রস চিহ্ন দিয়েছে, যা বিএনপি তো স্বাভাবিকভাবে দিয়েছে, এবং জামাত তো এটা দিবেই। তো এই যে আপনি সংস্কারগুলো নিয়ে যখন পিন পয়েন্টেড আলোচনা করবেন, তখন দেখবেন যে এইসবের ক্ষেত্রেও কিন্তু অনেক, এই যে আজকে নারীর আসন, নারীদের নিয়ে যখন আমরা কথা বলি, 1/3 নারীর সিট হবে কি না, কীভাবে নির্বাচিত হবে, সংস্কার নিয়ে যখন কথা বলেন আপনি, তখন আপনি এই যে দ্বিতীয় কক্ষ, এটি কি সম্ভব নাকি এখন নির্বাচনের আগে? সংস্কার নিয়ে যখন কথা বলেন, তখন আপনি বলেন যে প্রপার রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল, হ্যাঁ আনুপাতিক হারে, এটি কি সম্ভব নাকি? এটা যে বড় দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বা যেতে পারে, যাদের অনেক সাপোর্ট আছে, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো সরকার ফর্ম করতে পারবে, সেই আমরা যদি আনুপাতিক জিনিসটাকে ইম্পোজ করি এখন, সেই দল তো মানে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করার জন্য মোর দেন 50% ভোট লাগবে। বাংলাদেশের কোনো দলে তো 50%-এর উপরে ভোট নাই। আপনি এখন জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবেন, আপনি পতাকা নিয়ে কথা বলবেন, আপনি দেশের নাম ইংরেজিতে ঠিক আছে, বাংলায় নামটা পরিবর্তন করতে হবে। তো এই যে নানান সংস্কার নিয়ে আমাদের আলাপ আলোচনা, এইসব নিয়ে অনেক আলাপ আলোচনা চলবে। তো এইসবের সাথে নির্বাচনকে যদি আমি পাকিয়ে ফেলি এবং দেশে যদি একটা নির্বাচন না হয় একটা পর্যায়ে, তাহলে কিন্তু বাংলাদেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান থেকে আমরা অনেক দূরে সরে যাব। সেজন্য আমি মনে করি একজন নাগরিক হিসাবে যে বাংলাদেশে এখন একটা নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচন, ভালো নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাজে হাত দেওয়া উচিত। তো এই অন্তর্বর্তীকালীন সরকারই একসময় বিএনপি বলছিল পক্ষপাত দুষ্ট, এখন জামাত বলছে পক্ষপাত দুষ্ট। এই রেটরিক মানে আপনার কাছে কি মনে হয় যে
এই রেটরিক এগুলো আপনি যার মতো- রেটরিক শব্দটা ব্যবহার করছেন, এগুলো রাজনৈতিক দলগুলো তো আমাদের দেশে এগুলো থেকে এখনো বের হতে পারেনি। সেই জন্য ওই সংস্কারের বাইরে রাজনৈতিক দলগুলোর সংস্কার খুব গুরুত্বপূর্ণ। মাহবুল্লাহ স্যার বলছিলেন একটু আগে যে তারা যে কথাবার্তা বলে, চিন্তা করতে হবে, আবার ভেবে দেখতে হবে। এই যে বিএনপি যে উপদেষ্টাদের যে পদত্যাগের দাবি করেছিল, সেখান থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরে আসছে। গুরুত্বপূর্ণ, বিএনপি তো সবচেয়ে 91-এ যখন বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেসির দিকে আসে, তখন কিন্তু আপনি যদি খেয়াল করেন যে ওদের যে গঠনতন্ত্র ছিল, ওখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো কথা ছিল না। ওদের যে ঘোষণা ছিল, নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো কথা ছিল না। বাট 91-এ 3 জোটের রূপরেখা মেনে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়া সত্ত্বেও, মানে সরকার গঠন করা সত্ত্বেও, তারা কিন্তু সবার সাথে মিলেমিশে এই পরিবর্তনটা এনেছিল। সো বিএনপি কিন্তু ওই যে পরিবর্তনের পথে, ভালো পরিবর্তনের পথে কাজ করে, এটা একটা প্রমাণ আছে। তো ভবিষ্যতেও তারা ভালো ভালো পরিবর্তনের পথে কাজ করবে যদি জনগণ সচেতন থাকে, জনগণ যদি একাট্টা থাকে, যদি আমরা তাদেরকে একটা চাপে রাখতে পারি। সুশীল সমাজ বা যারা ইন্টেলেকচুয়াল আছেন, যারা রাষ্ট্র নিয়ে কাজ করেন, রাষ্ট্রচিন্তাবিদ, তারা যদি সবাই মিলে কাজ করেন, তাহলে নিশ্চয়ই তাদেরকেও, সকল রাজনৈতিক দলকে এমন একটা জায়গায় নিয়ে আসা সম্ভব যে আমরা রাজনৈতিক পরিবেশটাকে আরো ভালো দেখতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার, ডক্টর মাহবুবুল্লাহ স্যার, আপনি বলছিলেন যে বিএনপি হয়তো আপাত দৃষ্টিতে আন্দোলনের কর্মসূচিগুলো সীমিত করেছে, কিন্তু বিএনপি কিন্তু এক জায়গায় ফ্রন্ট খুলে রেখেছে, সেটা হয়তো যৌক্তিকও বটে। ইশরাক হোসেনের ইস্যুটি ঈদের আগে আমরা দেখেছি আন্দোলন ছিল, ঈদের পরেও তারা আন্দোলন করবে বলেছে, সেই ইস্যুটি এখনো চলমান আছে, আজকেও আন্দোলন হয়েছে এবং লাগাতার আন্দোলনের কর্মসূচি দিয়েছে। তো বিএনপি মানে এই যে একটা সিটি কর্পোরেশনের, হ্যাঁ সিটি কর্পোরেশন ইস্যুটা সিটি কর্পোরেশন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি একটা চাপে রাখার কৌশল, মানে একেবারে সরে এসছে, মানে অন্তর্বর্তী সরকারের উপর থেকে চাপ তুলে নেওয়ার ব্যাপারটা বোধহয় সেরকম নয়। ইশরাকের ইস্যুটি বা ফ্রন্টটি খোলা রেখে বিএনপি আর কি মানে আলোচনা এবং চাপে রাখা দুইটা সমানভাবে করছে কিনা আপনার কি মনে হয়? কঠিন প্রশ্ন। তো কারণ ওইখানে এখনো উপদেষ্টার পদত্যাগের দাবি আজকেও করা হয়েছে, সেটা দলের তরফ থেকেই বলবো। আমি ভেবেছিলাম এই ধরনের কন্টেনশাস বিরোধমূলক দাবিগুলো আর উচ্চারিত হবে না এবং রাজনীতি একটা সমঝোতার পথ ধরে হাঁটবে। নির্বাচনটা সময় মতো হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পর দেশে একটা সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সরকার আসবে। কিন্তু এই চলার পথটাকে মনে হচ্ছে বারবার কণ্টকাকীর্ণ করে তোলা হচ্ছে এবং এইটা নিয়েও কিন্তু একটা মানে যেটাকে বলে একটা হাইপোথিসিস আছে, রাজনৈতিক হাইপোথিসিস আছে। সেটা হচ্ছে কোনো একটা মহল আছে, সেটা দেশীয় হতে পারে অথবা বিদেশি হতে পারে, যারা চাচ্ছে যে ইউনূস সরকার একটা বিপদের মধ্যে পড়ুক, একটা সংকটের মধ্যে পড়ুক এবং সেই সংকটে পড়ে এই সরকারটা বিদায় হোক এবং বিদায় হলে এই পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিবাদ তাদের ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে। এবং এই ঘটনাগুলো যেভাবে ঘটছে এই হাইপোথিসিসের পক্ষে কিন্তু অনেক কথা যায়। তা আমি আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এই হাইপোথিসিসের কি বলবো মানে বাস্তবায়নের জন্য কাজ করছে এমনটি যেন আমরা না ভাবি এবং এমন ঘটনা যেন আমরা আর প্রত্যক্ষ না করি। আমার মনে হয় এখন বৃহত্তর যে ইস্যু, নির্বাচনের যে ইস্যু বা সংস্কারের যে ইস্যু বা ধরেন বিচারের যে ইস্যু, সেই ইস্যুগুলোর তুলনায় এই ইস্যুগুলো অনেক ক্ষুদ্র এবং আমাদেরকে দেখতে হবে একটা ব্রডার পার্সপেক্টিভে, বৃহত্তর পরিসরে আমাদের চিন্তাভাবনা করতে হবে। তো চিন্তাভাবনাটাকে যদি আমরা এত সংকীর্ণ জায়গায় নিয়ে আসি, যেটাকে বলা হয় একটা মাইক্রো লেভেল চিন্তাভাবনায় নিয়ে আসি, ম্যাক্রো লেভেলকে বাদ দিয়ে, তাইলে কিন্তু সমস্যার সমাধান খুব দ্রুত আমরা আশা করতে পারি না। তা আমি মনে করি নির্বাচনটা হওয়ার আগে বিচারটা যে হচ্ছে সেটা কিছুটা হলেও দৃশ্যমান হতে হবে। আমি পুরোপুরিটা হবে এটা আমি আশা করি না এই অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি এইটুকু আশা করি যে আংশিকভাবে হলেও কিছুটা হলেও সেটা দৃশ্যমান। একইভাবে সংস্কারের ব্যাপারেও যতগুলো বৈঠক হয়েছে সেই বৈঠকগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ব্যাপারেই কিন্তু সমঝোতা, কিছু কিছু ব্যাপার রয়ে গেছে যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে এবং সেগুলো আমি মনে করি যে এমন কোনো পার্থক্য না যে সেটা করা যায় না, মেনে নেওয়া যায় না। আরেকটা কথা সেটা হচ্ছে যেমন এখানে কতগুলো ইস্যু এসছে,
বাংলাদেশকে প্রদেশে ভাগ করা। আমি পার্সোনালি, অনেকে ডিসেন্ট্রালাইজেশন মনে করেন এটাকে, কিন্তু আমি পার্সোনালি মনে করি, এবং আমার মতো আরও অনেকে মনে করেন, সেটা হচ্ছে বাংলাদেশকে প্রদেশে ভাগ করলে বাংলাদেশের অস্তিত্বের সংকট দেখা দিতে পারে, এখানে আবার বিচ্ছিন্নতাবাদ উস্কানি দেওয়া হতে পারে। এইটাও চিন্তা করতে হবে, এই ডাইমেনশনটাও মাথার মধ্যে রাখতে হবে। একইভাবে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন শুনতে খুব ভালো শোনায়, কিন্তু প্রপোর্শনাল করতে গিয়ে আপনি গভর্নমেন্ট ফরমেশনে একটা অস্থিরতার সৃষ্টি করবেন। এই অস্থিরতাটা মানে একটা পার্টি সেইভাবে পার্লামেন্টে মেজরিটি কমান্ড করতে পারবে না, না পারলে তাকে কোয়ালিশনে যেতে হবে। কোয়ালিশনে গেলে পরে আমরা জানি যে আমাদের মতো দেশে কোয়ালিশন গভর্নমেন্ট ওইভাবে টিকে থাকে না, বা এই অঞ্চলে কোয়ালিশনের এবং ইতিহাস আমাদের পাকিস্তান আমলের অভিজ্ঞতা তো খুবই তিক্ত অভিজ্ঞতা, নেপালে আছে, ইন্ডিয়াতে আছে, কাজে না আছে, কিন্তু সেটা না মানে ভালো অভিজ্ঞতা নেই। কাজেই আমার মনে হয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, হ্যাঁ, গণতন্ত্র একটা বিকাশমান ব্যাপার। এটা এখন যে অবস্থায় আছে সেটা মানে কালের প্রবাহে ধীরে ধীরে আরও এটা প্রসারিত হবে, সম্প্রসারিত হবে, এবং সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে গণতন্ত্রের জন্য সঠিক সামাজিক অর্থনৈতিক ভিত্তিও কিন্তু তৈরি করতে হবে। এবং এখানে আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি একটা বই লিখেছেন সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি, বিখ্যাত বই, ব্যারিংটন মুর। উনি বলছেন নো বুর্জুয়া নো ডেমোক্রেসি। এখন বাংলাদেশে সত্যিকার বুর্জুয়া আছে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। আমরা যেটা আছে সবাই বোধহয় একমত হবেন যে বাংলাদেশের বুর্জুয়ারা মানে সঠিক ধরনের বুর্জুয়া নয়, এরা লুম্পেন বুর্জুয়া বা মানে লোটেরা বুর্জুয়া, কিন্তু এরা সত্যিকারের বুর্জুয়া না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে বিরাট বাধা রয়েছে, সেটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক ভিত সম্পর্কিত বাধা। এই ভিতটা যদি আপনি ধীরে ধীরে পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে যেটুকু অ্যাচিভ করেছেন হয়তো সাময়িকভাবে মনে হয় একটা অ্যাচিভমেন্ট হয়েছে, কিন্তু পরে আর সেটাকে ধরে রাখা যাবে না। এইটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আবারও আলোচনা করব পরবর্তীতে। দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি আমরা, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা এবার আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা নির্বাচনে আলোচনা করছিলাম এবং আজকেই সিইসি বলেছেন যে ফেব্রুয়ারি বা এপ্রিল যে সময় নির্বাচন হোক, সরকারের সাথে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। মানে সিইসি এখনও বা ইসি নির্বাচন কমিশন এখনও সরকারের কাছ থেকে কোনো সবুজ সংকেত পায়নি যে সেটা এপ্রিলে হবে না ফেব্রুয়ারিতে হবে। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে সিইসি বলেছেন, মানে একেবারে আজ্ঞাবহ হয়ে বা এভাবে, মানে বডি ল্যাঙ্গুয়েজ আপনার কাছে কিছু কি অস্বাভাবিকতা লেগেছে কিনা, যে একেবারে সরকারের ইস্যু, ঠিক আছে একটা ইলেকশন হবে, সরকারের সাথে আলোচনা করেই হবে, কিন্তু যেভাবে উনি বললেন যে সরকারের সাথে বসেই তিনি ঠিক করবেন, মানে যেটা আমরা অন্যান্য পূর্বাপর সিইসিগুলো যারা ছিলেন তারা যেমন বলতেন সেরকমই বলেছেন। খুব বেশি মানে একটা গণঅভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট এবং সেখানে আরও বেশি শক্তিশালী ইসি যেটা আমরা দেখতে চাই বা জনআকাঙ্ক্ষা, সেরকম আপনার মনে হয়েছে কিনা? এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে এই যে নির্বাচনের তারিখটা নির্ধারণ হয়নি, এই নির্বাচনের তারিখটা নিয়ে আসলে কোনো পক্ষ ফায়দা লোটার চেষ্টা আছে কিনা? যেহেতু আমরা সিইসির বক্তব্য থেকে বুঝলাম যে এখনও নির্বাচন কখন হবে সরকারের তরফ থেকে তারা কোনো গ্রিন সিগন্যাল পায়নি। এই বাস্তবতায় আপনার মন্তব্য জানতে চাচ্ছি। না, বাংলাদেশে যে কোনো নির্বাচন মানে জাতীয় নির্বাচনের কথা যদি চিন্তা করেন তাহলে তো গডের হেল্প ছাড়া এটা করা যাবে না। মানে গভর্নমেন্ট অফ দ্য ডে, তার সদিচ্ছা থাকতে হবে, তাকে একেবারে মানে কমিটেড হতে হবে যে তিনি একটা ভালো নির্বাচন চান, মানে ওই সরকারটা ভালো নির্বাচন চায়। তো ওই নির্বাচনে এবং আমাদের তো যে সংবিধান আছে, সংবিধানে বলেই আছে যে নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌমত্ব, তাদের অনেক ক্ষমতায়ন করা আছে, তাদের অনেক দায় দায়িত্ব আছে এবং তাদের কাছে আইনও আছে, তারা সব কিছু তাদের হাতে আছে। বাট সরকার সহযোগিতা না করলে কিছুই নাই, নিধিরাম সর্দার হয়ে যাবেন। এবং পৃথিবীর কোনো দেশে এত বড় নির্বাচন কমিশনও নাই এবং সবখানে তাদের জায়গা নেই। নির্বাচন একটা হলো সংস্কৃতির ব্যাপার, যে আপনি কত ভালো নির্বাচন করতে চান, ধীরে ধীরে এই জায়গায় পৌঁছে যায়।
তো সেই ক্ষেত্রে সিইসি ইজ ভেরি কারেক্ট বা নির্বাচন কমিশন ভেরি কারেক্ট যে সরকারের সাথে আলাপ আলোচনা করেই নির্বাচনের ওই হয়তো একেবারে পুরো শিডিউলটা তারা আলোচনা করবেন না, বাট একটা তো তাদেরকে পেতে হবে যে এপ্রিলে হবে নাকি ডিসেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে, যেটা আমরা প্রথমার্ধে আলোচনার সময় বলছিলাম যে এখনও তো 4টা টাইমলাইন আছে, ডিসেম্বর, জুন, এপ্রিল এবং ফেব্রুয়ারি, তাই না? তো সেইখানে যখনই তারা এই ইন্ডিকেশনটা পাবেন তখন তারা এই ব্যাপারে কাজ করতে পারবেন এবং তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমি কোনো ঘাটতি দেখি না। তা আরেকটু শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ হলে ভালো হয়। বডি ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট, কারণ এখন যে টিভিতে দেখতে দেখতে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বিষয়গুলো সামনে চলে আসছে। যেমন আমরা একটু আগে আলোচনা করছিলাম না যে বিএনপির দাবি এবং প্রধান উপদেষ্টার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তার যে কাজ, সেটার মধ্যে তফাৎটা কি? বিএনপি একটু সরে আসতেছে তাদের দাবি থেকে, আর প্রধান উপদেষ্টা অনেকটা অ্যাগ্রেসিভ আছেন যে তুমি একে পদত্যাগ করে দিতে চাইছো বা পদত্যাগ দাবি করছো, এই আমার সাথে থাকবে। তিনি তাদেরকে সাপোর্ট করছেন, এটা ভালো। কিন্তু আবার এটার এই অ্যাগ্রেশন কতদিন থাকবে? বেশি অ্যাগ্রেশন হয়ে গেলে দুই পক্ষে সেটাও কিন্তু ভালো হবে না। তো এটা চলতে পারে, এটা আলাপ আলোচনা চলুক। এবং সিএসি আমি কোনো অসুবিধা দেখতেছি না, দুর্বলতা দেখছি না। সিএসির গঠন নিয়েও তো এখন এনসিপির প্রশ্ন আছে, তারা তো এটা মানতে চায় না, তারা ঘেরাও করেছে নির্বাচন, তারা ঘেরাও করেছে। বাট ওই যে ঘেরাও করবে, বিপ্লব করবে, আরেকটা অভ্যুত্থান করবে, এইসব তারা বলছে। বাট দেখেন, মানে বাংলাদেশে তো আমরা আমাদের বয়সের কারণে, স্যার তো আমার চেয়ে আরও বয়স দেখেছেন, তো আমাদের বয়সের কারণে আমরা বাংলাদেশে অভ্যুত্থান দেখেছি। একটা অভ্যুত্থানের পরে 10, 15, 20 বছরের মধ্যে আরেকটা অভ্যুত্থান সহজে হয় না। তো এটা তো দেখলাম আমরা 69-এ দেখেছি, 69, 70, এরপরে 90, 90-এর পরে কিন্তু 24, অনেক দিন সময় লেগেছে, 34 বছর। সুতরাং এখন হঠাৎ করে আপনি আরেকটা অভ্যুত্থান করবেন, এই দাবি পূরণ না হলে এটা করবেন সেটা করবেন, এইভাবে তারা সরকারটা গঠন করেছিলেন, বা ইনুস সাহেবও বলেছেন যে তিনি নিযুক্ত হয়েছেন, হ্যাঁ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রদের দ্বারা। তো সেখানে আপনারা যা দাবি করবেন সেটাই সরকারকে মেনে নিতে হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বিএনপির সাথে ইনুস সাহেব যে কঠোর মনোভাব দেখাচ্ছেন, আমি প্রত্যাশা করব যে এনসিপির সাথে, জামাতের সাথে, সকলের সাথে তার এই মনোভাবটা কঠোর করতে হবে, যেটা এনসিপির সাথে তিনি এখনও করেন নাই। বরঞ্চ তার বক্তব্যে মনে হয়েছে এনসিপি ডক্টর ইউনূসের নিজের দল, তিনি ছাত্রদেরকে একটা দল করার জন্য পরামর্শ দিয়েছেন বা উৎসাহিত করেছেন, এটা প্রথমে বলেছেন। এবং তারপরে আমরা এনসিপির বিভিন্ন কার্যক্রমে তারা যখন আইন ভঙ্গ করলো, তখন আইন ভঙ্গ করার পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে দেখিনি। এই একটা ছিল যে তারা ইনুস সাহেবের বাসার কাছে যে একটা আন্দোলন করলো না, যখন ওখানে 144 ধারা ছিল, পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন গেল তখন কিন্তু তাদের উপর আক্রমণ করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস মেরেছে, শিক্ষকরা আহত হয়েছেন। এবং আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে, প্রাথমিক শিক্ষকদের ব্যাপারে, অনেকের ব্যাপারে পুলিশের একটা অ্যাটিচিউড ছিল, বাট এনসিপির ব্যাপারে সেরকম কিছু অ্যাকশন নিতে আমরা দেখি নাই। সো এই কারণে অনেকে মনে করেন যে এনসিপি হচ্ছে ইনুস সাহেবের রাজনৈতিক দল এবং উনার সমর্থনে এই দলটা গড়ে উঠছে। সেই কারণে অনেকে কিন্তু এখন প্রশ্ন করেন যে ইনুস সাহেব কি নিরপেক্ষ কিনা, তার অধীনে একটা সত্যিকারের নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ, ভয়ভীতিহীন নির্বাচন হবে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু আসছে। সুতরাং এনসিপির সাথে, জামাতের সাথে, সব দলের সাথে এইরকম কঠোর মনোভাব যেটা উনি বিএনপির সাথে দেখালেন, যেটা আমরা আলোচনা করলাম, সেটা কিন্তু তাকে দেখাতে হবে। ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান। স্যার, আপনার কাছে শেষ জানতে চাই যে ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বা দিয়েছেন যে ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন তিনি অনুষ্ঠিত করবেন। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর ভিতর একটা সমঝোতা নিশ্চয়ই হতে হবে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ভিতর বিভিন্ন ইস্যুতে সমঝোতা নেই। এই সমঝোতা আনার ক্ষেত্রে সংস্কার এবং এই নির্বাচন নিয়ে এই মুহূর্তের রাজনৈতিক দলগুলোর যে সমঝোতা হওয়া দরকার, আপনি একটা পয়েন্ট তুলেছেন যে বিএনপি নানান ইস্যুতে কিন্তু যখন প্রয়োজন মনে করছে তারা কারেকশন হচ্ছে বা সংশোধন হচ্ছে, তার উদাহরণও আপনি দিলেন। তো এই বিএনপির এই যে সদিচ্ছা যেটা আপনি বললেন, এর পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোকে এই প্ল্যাটফর্মে এনে সমঝোতার উদ্যোগটা কিভাবে হতে পারে? এটা কি তত্ত্বাবধায়ক সরকারই নেওয়া উচিত, না রাজনৈতিক দলগুলো নিজেরা সমঝোতা করা উচিত? কেননা জাতি তো উন্মুখ হয়ে আছে একটা নির্বাচিত সরকার দেখতে। না, আপনি যেটা বললেন সমঝোতার প্রয়াসটা, এই প্রয়াসটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকেও থাকতে হবে। এবং উভয় পক্ষ থেকে যদি এই ধরনের কোনো আগ্রহ থাকে তাহলেই সেটা একটা সার্থক পরিণতিতে যাবে, অন্যথায় সেটা খুব সার্থক হবে না। তা আমি যেটা মনে হচ্ছে আমার কাছে, যে জামাতে ইসলাম যে অবস্থান গ্রহণ করেছে, এনসিপি যে অবস্থান গ্রহণ করেছে, এইটা নিজেদের
রাজনৈতিক পার্থক্য বা একটা পৃথক দল হিসেবে তাদের অবস্থান, সেইটা অ্যাসার্ট করার জন্য তারা হয়তো এটা করেছে। কিন্তু আমি মনে করি না যে শেষ পর্যন্ত তারা এখানে স্থির থাকবে। নিঃসন্দেহে তারা একটা সমঝোতায় আসবে, এবং এখানে যতগুলো পক্ষ আছে সেই পক্ষগুলোর একটা বড় দায়িত্ব হচ্ছে নিজের অবস্থানটাকে মূল্যায়ন করা, অ্যাসেস করা, হিসাব করা যে আমি কতটুকু যাব কতটুকু যাব না, এই হিসাবটা করা। এবং সেই হিসাব থেকে দেশে যদি একটা নির্বাচন অনিবার্য হয়ে ওঠে, তাহলে সেই নির্বাচনে জামাত ইসলাম যাবে না এইরকম আমার মনে হয় না। তো বা এনসিপি যাবে না সেটা আমার মনে হয় না। সেখানে আরও বহু উপাদানের মধ্যে কাজ করবে। সেই উপাদানগুলো হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যেই কম্পিটিং পলিটিক্যাল ফোর্সেস যেগুলো আছে তাদের মধ্যে ভেতরে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, যেমন নির্বাচনে আসন ভাগাভাগি বা এই ধরনের জিনিসগুলো, যেটা সত্যিকারের পাওয়ার পলিটিক্স, সেই ক্ষেত্রে গিয়ে কি ঘটনা ঘটে, ম্যাট্রিক্সটা কি হয়, সেটা একটা বড় জিনিস। এবং আমার মনে হয় ওইখানে ধাবিত হওয়ার জন্যই কিন্তু এই একটু ব্যতিক্রম ধর্মী উচ্চারণগুলো হচ্ছে। আচ্ছা, এবং হ্যাঁ, আসল অনেকেই সেটা উদ্দেশ্য হচ্ছে, আসল গোল কিন্তু পাওয়ার, আসল গোল কিন্তু ক্ষমতা। এবং ক্ষমতায় যেতে হলে সবাই জানে, সব রাজনৈতিক দলই জানে যে পার্লামেন্টে একটা অবস্থান নিতে হবে। ক্ষমতা মানে যে কেবল সরকার গঠন করা তা নয়, ইভেন পার্লামেন্টে আপনি একটা ভালো অবস্থানে থাকলে আপনার ভয়েসটা যদি আপনি রেজ করতে পারেন, তাহলে সেখানেও কিন্তু আপনার একটা শক্তি যোগ হয়, পাওয়ার যোগ হয়। কাজেই আমার কাছে মনে হয় রাজনীতি যেমন আমরা সমঝোতার ব্যাপার বলি, রাজনীতি যেমন আমরা সদিচ্ছার কথা বলি, তার সঙ্গে সঙ্গে রাজনীতিটা কিন্তু ক্ষমতার ভাগাভাগিরও একটা ব্যাপার আছে। বিশেষ করে যেখানে মাল্টিপার্টি সিস্টেম, সেখানে ক্ষমতা ভাগাভাগিরও একটা ব্যাপার আছে। এবং ক্ষমতা ভাগাভাগিতে সব পক্ষকেই বুঝতে হবে সে কতটুকু যাবে আর কতটুকু যাবে না, কতটুকু অগ্রসর হবে, কতটুকু অগ্রসর হবে না। এই উপলব্ধি যদি থাকে সকলের মধ্যে, তাইলে আমি মনে করি একটা ভারসাম্যে, একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছানো সম্ভব হবে। অন্যথায় কিন্তু সেটা সম্ভব হবে না। এবং আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের তাবৎ রাজনৈতিক দল তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, 16.5 বছরের স্বৈরশাসনের অভিজ্ঞতা, নির্বাচনে ঠিকমতো ভোট দিতে না পারার অভিজ্ঞতা, সব কিছুকে বিবেচনায় নিয়ে, এবং জেল জুলুমের অভিজ্ঞতা, এগুলোকে বিবেচনায় নিয়ে তারা নিঃসন্দেহে বুঝবে যে এমন কোনো সিচুয়েশন, অবস্থা তৈরি করা যাবে না যে অবস্থাতে, যেটাকে বলা যায় পতিত ফ্যাসিবাদ স্বৈরাচার সুযোগ পায়। সেই ধরনের ভূমিকা তারা গ্রহণ করবে না, এটা তাদের কাছে আমার প্রত্যাশা। এবং আমি মনে করি শুধু আমার প্রত্যাশা নয়, অগণিত দেশবাসীরও একটা প্রত্যাশা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ডক্টর মাহবুল এবং ডক্টর আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ, শুভরাত্রি।